নমস্কার, আপনাদের প্রত্যেককে আসন্ন শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে চতুর্থী, মানে আর দুদিন থেকে 3 দিন, তারপরেই সারা বিশ্বে যেখানে বাঙালিরা আছেন প্রত্যেকেই আনন্দে মেতে উঠবেন বাৎসরিক উৎসবের। ঠিক এই প্রাক পুজোর অবস্থায় মানে কেমন যাবে শেয়ার বাজার। বিষয়টা হচ্ছে যে কেমন যাবে শেয়ার বাজারের গত এপিসোডটায় আমি যে বিষয়টা নিয়ে বলেছিলাম তাতে দুটো স্টকের ক্ষেত্রে আমি একটু পজিটিভ ছিলাম, একটা কোল ইন্ডিয়া এবং আরেকটা হচ্ছে টাটা পাওয়ার, এবং তার যথেষ্ট কারণ নিয়েই মোটামুটিভাবে সেগুলো আপনাদেরকে বলেছিলাম। তো টাটা পাওয়ার এবং কোল ইন্ডিয়া দুটোই দুর্ধর্ষ বেগে ছোটাছুটি করেছে সারা সপ্তাহ জুড়ে। অনেকেই এই স্টকগুলোকে ধরেছিলেন এবং অনেকেই স্টকগুলোতে প্রফিট অলরেডি বুক করে ফেলেছেন, অনেকে ধরে আছেন। হিন্দালকোটা আমি আসলে বলেছিলাম যেটা হিন্দালকোর পজিটিভ মুভমেন্ট অলরেডি অনেকটা হয়েছে, আরও আছে বাকি। তো হিন্দালকোর জায়গাটাও আপনারা একটু খেয়াল রাখবেন। তা অনেকে আবার এই রিকোয়েস্টটাও করেছেন, স্যার এরকম ধরনের কিছু মানে ছোটোখাটো বোমটোম ফাটান, তাহলে একটা সুবিধা হয়। বোমটোম ফাটানোর কিছু নেই, আসলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যখন যেমনভাবে খবরাখবর আসে তখন সেরকমভাবে আমরা একটু অ্যানালিসিস করে ভাবনা চিন্তাগুলো আপনাদের সামনে দিই। তাতে যদি আমাদের সকলের একটুখানি উপকার হয় তাতে অসুবিধার কিছু নেই। আজকে একটু বলি পিরামল এন্টারপ্রাইজ নিয়ে। ইতিমধ্যেই খবরের কাগজে দেখেছেন যে পিরামল এন্টারপ্রাইজের একটা খবর বেরিয়েছে, ওরা ওদের একটা ডিমার্জার করছে। মূল যেটা ছিল একটা কনসলিডেটেড অবস্থায় পিরামল এন্টারপ্রাইজ ছিল, যেটাকে পিএল বলে আপনারা দেখেন আর কি। তো এটার দুটো পার্ট, একটা ফিনান্সিয়াল পার্ট আর একটা হচ্ছে পুরোপুরি ফার্মা সেক্টর। এই দুটো সেক্টরে এরা ডিমার্জার করছে। তো ডিমার্জার করে কি হবে, ডিমার্জার করলে কি সুবিধা অসুবিধা হবে, এটা নিয়েই আজকের আমরা এপিসোডটা শুরু করি। মনে হয় একটু উপকার হবে সবারই একটু আলোচনাটার মধ্যে ঢুকলে। একদম ফান্ডামেন্টাল জায়গা, এর মধ্যে কোনো টেকনিক্যাল ভাবনা নেই। টেকনিক্যাল ভাবনার জন্য অবশ্যই টেকনিক্যাল লেভেলসগুলো ইম্পর্ট্যান্ট। আমি টেকনিক্যাল লেভেলসগুলো এই মুহূর্তে এখানে খুব একটা বলার অবকাশ রাখবো না। তো মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পিরামল এন্টারপ্রাইজের বর্তমান মার্কেট ক্যাপিটাল কনসলিডেটেড অবস্থায়, অর্থাৎ ডিমার্জার হলে পরে কি হয়, একটা কোম্পানি ভেঙে যায় এবং দুটো সেপারেট এন্টিটি তৈরি হয়, এবং এই দুটো সেপারেট এন্টিটি স্টক মার্কেটে লিস্টেড হয় এবং তারপর তাদের যা মুভমেন্ট যেভাবে যা হয় সেটা হয়। এখন আমাদের এই ডিমার্জারের ক্ষেত্রে যেটা দেখতে হবে যে পিরামল এন্টারপ্রাইজের বর্তমান যে অবস্থা আছে সেই অবস্থা থেকে পিরামল এন্টারপ্রাইজ ডিমার্জার হলে পরে পিরামল এন্টারপ্রাইজের পজিশন ওয়াইজ কতটা ভালো হবে, সেই জায়গায় ইনভেস্টমেন্ট থাকলে পরে আদৌ আমরা লাভবান হতে পারবো কিনা, মূল জায়গাটা সেটা। তা কারেন্ট মার্কেট ক্যাপিটাল আছে হচ্ছে 69,000 কোটি টাকা, 69,000 ক্রোর। এটা যদি ডিমার্জার হয় মোটামুটিভাবে আমাদের এক্সপেকটেশন আছে 75,000 থেকে 80,000 ক্রোরে দুটো মিলে কম্বাইন্ড যেটা তৈরি হবে সেটা মিলে আপনার ওই 10 to 15% হায়ার ভ্যালুয়েশনে কিন্তু আমরা পাবো। কেন পাবো, কোন জায়গায় পাবো, কি সুবিধা কি অসুবিধা, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। মূলত যেটা হচ্ছে পিরামল এন্টারপ্রাইজের ফার্মা ডিভিশনটা কিন্তু খুব প্রফিটেবল। এতদিন কি হয়েছে, ধরুন ফার্মা ডিভিশন এবং ফিনান্সিয়াল সার্ভিসেস ডিভিশন, এই দুটো মিলেমিশে কোথাও একটা অসুবিধার জায়গা তৈরি করে ফেলেছিল, এবং ফার্মা সেক্টরের যে মুভমেন্টটা হয়েছিল, যেটা একটা হিউজ মুভমেন্ট হয়েছে, আপনারা জানেন যে লাস্ট 1-1.5 বছরে প্রত্যেকটা ফার্মা সেক্টরের ফার্মা কোম্পানিগুলোর ক্ষেত্রে একটা পজিটিভ মুভমেন্ট হয়েছে। পিরামল এন্টারপ্রাইজেরও কিন্তু সেটা হয়েছে, কিন্তু ওখানে একটা মুশকিল হলো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা লাস্ট 3 বছর ধরে ধরুন প্র্যাকটিক্যালি একটা সাবডিউড অবস্থায় রয়েছে, কারণ তাদের একটা হিউজ সেক্টরে ব্যাড লোন তৈরি হয়েছে। এই ব্যাড লোনটা মেনলি আপনারা হচ্ছে বিভিন্ন যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো থাকে, সেই রিয়েল এস্টেটের যে জায়গাগুলো থাকে সেখানে এরা ইনভেস্টমেন্ট করেছে এবং তারপর একটা ব্যাড লোনের জায়গা এসছে, এবং সেটার একটা এফেক্ট কিন্তু ওভারঅল পিইএলএ বা পিরামল এন্টারপ্রাইজ লিমিটেডে পড়েছিল। এখন এই জায়গাটাকে কি করা হচ্ছে, দুটো ভাগ করে দেওয়া হচ্ছে। একটা পিরামল
ফাইন্যান্সিয়াল সার্ভিস হলো, একটা পিরামল ফার্মা হলো। তো এখন তাহলে কি হলো, এখন পিরামল ফার্মার যে প্রফিটেবিলিটিটা সেটা আর পিরামল ফাইন্যান্সিয়াল সার্ভিস ভাঙতে পারছে না বা নিতে পারছে না। তাহলে পিরামল পিরামল ফার্মার যে বিষয়টা থাকছে তাহলে সেটা আরও বেশি কিন্তু অনেক আকর্ষণীয় জায়গায় চলে যাচ্ছে। তা মোটামুটিভাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ধরুন 45% যে কনসলিডেটেড রেভিনিউ ছিল তার 45% পিরামল এন্টারপ্রাইজের এই ফার্মা সেক্টরটা দিচ্ছিল। আর কনসলিডেটেড পিবিআইটি যেটা বলে, প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এইটাতে মোটামুটি 34% কিন্তু তাদের একটা অংশ ছিল। যদি আলাদা করি যেতে পিএল কি অবস্থায় বা পিএল ফার্মা কি অবস্থায় রয়েছে, পিএল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি অবস্থায় রয়েছে, আমি জাস্ট তুলনাটা আপনাদের সামনে আনছি। রিটার্ন অন ইকুইটি পিএল এর হচ্ছে 20%, whereas ফাইন্যান্সিয়াল সার্ভিসের হচ্ছে 9.2%। রিটার্ন অন অ্যাসেট পিএল এর হচ্ছে 11.6% আর ফাইন্যান্সিয়াল সার্ভিসের হচ্ছে 3.8%। তার মানে বুঝতেই পারছেন যে যদি দুটোকে আলাদা করে দেওয়া যায় তাহলে পিরামল ফার্মাটা কিন্তু অবশ্যই ভ্যালুয়েশনের দিক থেকে আরও দূরে এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা এখন যারা পিএল হোল্ড করছেন তাদের প্রতি একটা শেয়ার হোল্ডিংয়ে 4টে করে পিরামল ফার্মা দেওয়া হবে বলে এটা ঘোষণা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপাতভাবে আমার কাছে কিন্তু পিরামল এন্টারপ্রাইজের এই যে ডিমার্জারের পজিশনটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আমার কাছে ভীষণ রকম অ্যাট্রাকটিভ লাগছে। ফার্মা এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভ্যালুয়েশনের দিক থেকে যখন আমরা কোম্পানিগুলোকে ভ্যালুয়েশন দেখি বা ভ্যালু করি আর কি, এই বেসিসটা থাকে হচ্ছে ফার্মার ক্ষেত্রে থাকে রেভিনিউ আর প্রফিট, আর ফাইন্যান্সিয়ালস যখন থাকে তখন তার ক্ষেত্রে আমরা ব্যালেন্স শিটের অবস্থান এবং বুক ভ্যালু এর ওপরেই মূলত ভ্যালুয়েশনটা করি। তো এই পজিশনে গিয়ে আপাতত ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। সেটা মেনলি আমি আপনাদের বললাম যে 80% তাদের যে রেভিনিউটা, তাদের যে ইনভেস্টমেন্টটা ছিল সেই ইনভেস্টমেন্টটা কিন্তু প্র্যাকটিক্যালি রিয়েল এস্টেটের উপরে লোন দেওয়ার ক্ষেত্রে ছিল, যেটা খুব সাবডিউট অবস্থায় কিন্তু বর্তমান কোভিডের পরবর্তী পরিস্থিতিতে একটু মার্কেট হয়তো ওপর দিকে উঠছে, কিন্তু মেনলি কিন্তু চাপে রয়েছে ওই জায়গাটায়। তো ওই জায়গাটা তো শুধরে যাচ্ছে, কারণ ওই জায়গাটা একটা কমপ্লিটলি একটা সেপারেট এন্টিটি তৈরি হয়ে যাচ্ছে। আর এপাশে যেটা তৈরি হচ্ছে সেটা মিলে আপনার পিরামল ফার্মা সেক্টরটা পজিটিভ লাগছে। সেদিক থেকে দেখতে গেলে ডিমার্জারটা একটা পজিটিভ এফেক্ট পিরামল এন্টারপ্রাইজেস শেয়ারের উপরে পড়বে। আপাতত যে দাম আছে সেখান থেকে মোটামুটিভাবে 10 থেকে 15% ইনক্রিজ কিন্তু যখনই দেখবেন যে লিস্টিংয়ের পরেই ফার্মাটা একটা হিউজ রান আপ দেবে এক্সপেক্টেড। তো আজকে এই বিষয়টা এইটুকুই রাখলাম, পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসছি। ইউটিউবের ভিডিওর সাথে ইউটিউবের ভিডিওটা যখন যেরকমভাবে পপুলার হয়েছে আর কি, ঠিক সেরকমভাবেই আপনাদের কাছে আপনাদের রিকোয়েস্ট ছিল যে একটা যদি সপ্তাহ চলাকালীন যদি কিছু মানে প্রেডিকশন কিছু দেওয়া যায় বা কিছু যদি বলা যায় তাহলে সুবিধে হয় কাজকর্ম করার ক্ষেত্রে। তো সেটা দেখে অনেক দিন ধরেই হলো একটা সার্ভিস চালু হয়েছে। তা সেই সার্ভিসটার কথা আরেকবার নতুন করে বলি। সেটা হচ্ছে যে মানে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সোমবার দিন সন্ধ্যেবেলা আর বুধবার দিন সন্ধ্যেবেলা মোটামুটি 8টা, 8:30, 9টার মধ্যে ভিডিওটা তৈরি করা হতো এবং সেটা আপনাদের কাছে পৌঁছাতো। তা সেটা এখন একটু পরিবর্তিত হয়ে মঙ্গলবার দিন সকালবেলা আর বৃহস্পতিবার দিন সকালবেলা সকাল 8টার মধ্যে ভিডিওটা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যায় একটা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে। তো যারা এই ভিডিওটার মধ্যে অংশগ্রহণ করতে ইচ্ছুক, অনেকেই করেছেন, যারা নতুনভাবে এই ভিডিওটাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা রিকোয়েস্টটা পাঠাবেন, একটা স্ক্রিনশট তুলে যে আপনি আমাদের মানে ভিডিও চ্যানেলটার ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তা সেটার একটা মানে জাস্ট স্ক্রিনশট তুলে আপনারা পাঠালেই আমরা সেই ভিডিওটার বিষয়ে আপনাদেরকে জানাবো। আপনারা সেইভাবেই যদি ইচ্ছুক হন তাহলে অবশ্যই ভিডিওটাতে আপনারা এই প্রাইভেট ভিডিওটার বিষয়ে আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন বা দেখতে পারেন। 2020 সাল থেকে বেসিক্যালি এই অনলাইনে ক্লাস নেওয়াটা শুরু করেছি। তার আগে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ক্লাস নিয়েছি।
এখন 2020 সালের পর থেকে যখন এই ঘরবন্দি অবস্থাটা তৈরি হলো, তখন থেকেই অনলাইনে ক্লাস শুরু হয় এবং এখন অবধি বোধহয় গোটা 12 থেকে 14টা ব্যাচ বোধহয় মোটামুটি বেরোলো। তা অ্যাভারেজে মোটামুটি ধরুন প্রায় 25 জন 26 জন করেই আমি সাধারণভাবে নিই। এই ব্যাচটা একটু বড় হয়েছে, তো সেদিক থেকে দেখতে গেলে আমরা একটা মোটামুটি মানে যারা কাজ করছেন, মানে ক্লাসটা কমপ্লিট করে নিয়ে তারপরে যারা মানে একদম রেগুলার বেসিস স্টক মার্কেটে কাজ করছেন, স্টক মার্কেটকে জীবিকা হিসাবে নিয়েছেন, আমরা তাদের সঙ্গে মোটামুটি একটুখানি মানে আমার টিম কথা বলেছেন আর কি, বা একটা জিজ্ঞাসা করেছেন যে কজন কি করছেন। তা মোটামুটি যেটা দেখা গেছে সেটা খুব দুর্ধর্ষ, মানে সেই কারণে আপনাদের আমি কথাটা বলছি। মানে চাওয়াটা ঠিক এরকমই হয়তো ছিল। 70% মানুষ শেয়ার বাজারে নিয়মিত কাজ করছেন এবং এরা সবাই আমার ছাত্র এবং প্রত্যেকেই নিজেরা কল ডেভেলপ করছেন এবং কাজ করছেন এবং অনেকাংশে সফল হচ্ছেন। তো এটাই চেয়েছিলাম যে একটা টোটাল একটা সেট আপ তৈরি হোক বাঙালিদের মধ্যে যারা শেয়ার বাজারকে নিয়মিত চর্চা করবেন। এবং গ্রুপগুলোতে যদি আপনারা দেখেন তাহলে খুব ভালোবাসার যেটা জায়গা সেটা হচ্ছে যে গ্রুপগুলোতে রেগুলার বেশি সমস্ত খবরাখবর আপনাদের যে শেয়ার মার্কেটের যে খবর টবর থাকে ওনারা শেয়ার করছেন। যে কোনো জিনিস যদি কেউ ডিমার্চ করে শেয়ার করছেন, যদি কেউ বোনাস দেয় শেয়ার করছেন, যদি কেউ স্প্লিট হয় একটা স্টক সেটা শেয়ার হচ্ছে, বেশ সুন্দর। এবং সেখানে প্রত্যেকে ধরুন যে যার নিজস্ব বক্তব্য রাখছেন বিভিন্ন সেক্টর নিয়ে। যদি ধরুন আগের দিন আমি ওই কোল সেক্টর নিয়ে আর নিয়ে বলেছিলাম, তো প্রশ্ন এলো স্যার টাটা পাওয়ার তো কেন বাড়বে? টাটা পাওয়ারটা তো এখানে বলা হয়নি। এটা সত্যি কথাই, টাটা পাওয়ারের বিষয়টা আমি আগের দিন বলিনি। তারপর যাই হোক বললাম যে বিষয়টা এই জন্যই টাটা পাওয়ারের বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তো এনিওয়ে মানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে ক্লাস করার পরে সেটার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে এবং সেই অনুযায়ী কাজকর্ম করছেন। তো সেপ্টেম্বরে ব্যাচটা চলছে, সেপ্টেম্বরে ডেরিভেটিভ ব্যাচটাও চলছে, তার সঙ্গে আপনার আগস্টের ব্যাচটাও চলছে। তো নেক্সট যে ব্যাচটা আমার শুরু হচ্ছে জানুয়ারি মাসের 9 তারিখে, তো সেই ব্যাচটার রেজিস্ট্রেশনও চলছে। যারা আগ্রহী ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনটা করুন। রেজিস্ট্রেশনটা করে না রাখলে পরবর্তীকালে এটার খুব একটা বেশি, আমি আগের দিনই বলেছি, খুব একটা বেশি কলেবরে বাড়াবো না, একটা মোটামুটি একটা জায়গায় থাকবে, কারণ একটু বেশি হয়ে গেলে আমার নিজেরই একটু অসুবিধা হয়। তো সেটা ওই একটু কম মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখবো। আর ডেরিভেটিভের যে ব্যাচটা আছে ডিসেম্বর মাসের 5 তারিখ থেকে, সেটাতে মোটামুটি আমরা প্রায় শেষ করে এনেছি। যারা আগ্রহী এবং যারা বিশেষ করে আমার কাছে যারা ক্লাস করেছেন, তারা যারা বলে রেখেছিলেন স্যার আমি ডেরিভেটিভের কোর্সটা করব, তারা প্রত্যেককেই আমার বলা ইমিডিয়েটলি রেজিস্ট্রেশনটা করুন, না হলে কিন্তু ডেরিভেটিভে আর এরপরে জায়গা পাওয়া যাবে না, কারণ ডেরিভেটিভে বেশি সংখ্যক ছাত্র আমি নিয়ে কাজ করতে পারি না। তো এটা একটা সমস্যা। তো এই দুটো কোর্সেই এখনও রেজিস্ট্রেশন চলছে, আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আসবেন। নিফটি সেন্সেক্স সব নতুন উচ্চতায় যাওয়ার জন্য সব এগিয়ে চলেছে। একটা কশাস অ্যাপ্রোচ সবসময় দরকার। এটা এই নয় যে ধরুন একটা মানে আমরা কোনো কারেকশানে বাই করব না, আমরা ইনভেস্টেড থাকবো না। দেখলাম এসআইপিটা লাস্ট 1 মান্থ কি লাস্ট 2-3 মান্থস ধরে মিউচুয়াল ফান্ডে এসআইপিটা সব থেকে বেশি বেড়েছে। জিডিপি ফোরকাস্টও বেসিক্যালি মোটামুটি ঠিক আছে, একটা দুটো রেটিং এজেন্সি একটুখানি ডাউনওয়ার্ড মুভমেন্টের ডাউন সাইডে দেখিয়েছে, আদারওয়াইজ ঠিকই আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এমন একটা জায়গায় ভ্যালুয়েশনটা চলে যাচ্ছে যেখান থেকে ধরুন একটা ছোট কারেকশন 300 পয়েন্ট 350 পয়েন্ট নিফটি পড়ছে একদিনে, মানে 350 পয়েন্ট পড়ছে দেখেই অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন, বারবার করে প্রশ্ন আসছে স্যার নিফটি কি করব এই অবস্থায়। তো এটা তো হওয়ারই ছিল। 18,000-এ নিফটি মানে কতটা উচ্চতায় এসছে, 7,500 7,800 থেকে 18,000-এ 1-1.5 বছরের মধ্যে। যাই হোক, এখন ব্যাপারটা হলো সেরকম জায়গায় আসলে ছোট ছোট কারেকশনগুলোকে ইউজ করতে হবে ডিপে বাই করার জন্য।
আপাতত যেখানে অবস্থান সেখানে 17,800 একটা খুব ইম্পর্টেন্ট সাপোর্ট, সঙ্গে সঙ্গে তার পেছনে একটা সাপোর্ট নিয়ে এসছে 17,700। ইমিডিয়েটলি এই দুটো সাপোর্ট কিন্তু খুব ভাইটাল। এটা যদি ভেঙে যায় একটা সামান্য সাপোর্ট 17,500-তে পাওয়া যাবে, আর কিন্তু বেসিক যে জায়গাটা থেকে নিফটি আবার ঘুরে আসার সম্ভাবনা তৈরি করবে সেটা অবশ্যই 17,000-এর লেভেলে। তার মানে আমি 17,700 অবধি কিন্তু যে কোনো সময় নিফটি ওই লেভেলটায় পেলে ডিপে বাই করব। তারপরে আবার একটু ওয়েট করব, 17,500-র উপরে মোটামুটি স্টেডি থাকলে ঠিক আছে। তারপরে যদি 17,500 ভেঙে যায় তাহলে আবার নেক্সট সাপোর্ট কিন্তু 17,000-এর লেভেলে। আপসাইডে যদি যায় তাহলে ইমিডিয়েটলি এখন 18,000-এর লেভেলটা কিন্তু প্রচণ্ড ভাইটাল। 18,000-এর পরে কি দেখবেন একটা মজার জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে 18,000-এর পরে কিন্তু একেবারে 18,700-800 অব্দি একটা স্টেডি রান দেখতে পাবেন। তো 18,000-এর যতক্ষণ পর্যন্ত 18,000 না ভাঙছে, 18,000-এর কাছাকাছি ঘুরে ঘাড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই মানে একটা যা হয় আর কি, একটা সাইকোলজিক্যাল লেভেল 18,000টা থেকে যাবে। তো ইনফ্যাক্ট 18,000-এর ওপরে নিফটি চললে খুব একটা অবাক হওয়ার কিছু নেই। একটু ডিপে যদি কারেকশানে হয় তাহলে অবশ্যই আপ টু 17,000 অবধি নিশ্চিন্তে বাই করবেন, কোনো প্রবলেম কিচ্ছু নেই নিফটির ক্ষেত্রে। এইটা গেল নিফটির ক্ষেত্রে বললাম। ব্যাংক নিফটির ক্ষেত্রে ঠিক একই রকম অবস্থান, কিন্তু 38,000-এর উপরে। 38,000-এর উপরে যদি চলা শুরু করে তাহলে একেবারে 39,000 অবধি কিন্তু নিফটির মুভমেন্ট, ব্যাংক নিফটির মুভমেন্টটা পাওয়া যাবে। আর নিচের দিকে আপনার মোটামুটিভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 37,500 লেভেলে একটা সাপোর্ট, এবং তারপরে 37,000-এর সাপোর্ট। একটা গন্ডগোল কিন্তু এবার একটু হচ্ছে, সেটা হচ্ছে যে ভোলাটিলিটি স্কিউটা কিন্তু দুটোই আমরা যেটা দিয়ে আর কি পরিমাপ করি, এই দুটোই কিন্তু একটু নেগেটিভ বায়াসে রয়েছে। অন্তত পক্ষে সামনের বৃহস্পতিবারের এক্সপায়ারির জন্য বলাই যায়, তারপরের এক্সপায়ারিটার জন্য কিন্তু ভোলাটিলিটি স্কিউটা একটু নেগেটিভ আছে। তো কাজেই যদি দেখা যায় যে একটু কারেকশান হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু ভালো স্টক ডিপে বাই করতে হবে। এবারে আসছি আমার পোর্টফোলিওতে আমি আজকে মানে আসলে আমার পোর্টফোলিওর সঙ্গে যেটা আরেকটা বিষয় আপনাদের অবশ্যই জানানো দরকার, সেটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ ক্লাবটা কিন্তু খুব সুন্দরভাবে রান করছে। ডেরিভেটিভ ক্লাবের জন্য যারা আগ্রহী তারা কিন্তু অবশ্যই যারা ডেরিভেটিভে কাজ করেন তাদের জন্যই, ডেরিভেটিভ ক্লাবে যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের এই নাম্বারটাতে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, ডেরিভেটিভ ক্লাব সম্পর্কে জানতে পারবেন। তো এবার আসি আমাদের আজকের পোর্টফোলিও, অর্থাৎ আমার পোর্টফোলিওতে আমি আজকের জন্য দুটো স্টক নিচ্ছি। প্রচণ্ড মানে আমার প্রিয় স্টকের মধ্যে একটা গ্লেনমার্ক ফার্মা। আমি এটা 492 টাকা স্টপ লসে নেব, 537 টাকা এবং 549 টাকা আমার টার্গেট থাকবে। আর নেব হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক, CUB যেটা, এটা আমি 152 টাকা স্টপ লসে নেব, 173 এবং 180 টাকা আমার টার্গেট থাকবে। দেখা যাক কি হয়। গত সপ্তাহ এবং তার আগের সপ্তাহে মোটামুটি একটা স্টক বোধহয় একটু সমস্যা করেছে, ইফকা ল্যাবটা একটু টার্গেটটা একটু সামান্য কিছুর জন্য মিক্স করেছে আমার। তা আদারওয়াইজ বাকিগুলো সব ঠিকঠাক চলেছে। মনপ্রম ফাইন্যান্স তো খুব ভালো মুভমেন্ট পেয়েছি, প্লাস যেটা পেয়েছি সেটা হচ্ছে অবশ্যই টাটা পাওয়ার এবং কোল ইন্ডিয়া। হিন্দালকো নিচের দিকে নামলে কিন্তু অবশ্যই হিন্দালকোকে আমাদের নিতে হবে, কারণ হিন্দালকোর আপসাইডের গল্পটা কিন্তু খুব বিরাট। তো হিন্দালকো একটু নিচের দিকে নেমেছে, আর একটু নিচের দিকে যদি নামে আমরা হিন্দালকোর জায়গাগুলো বুঝে হিন্দালকোটাকে বাই করব, অবশ্যই ফান্ডামেন্টাল রিজনের জন্য, টেকনিক্যাল রিজনের জন্য নয়। তো সবার শেষে আপনাদের প্রত্যেককে অবশ্যই যে যেখানে আছেন, আগামী সপ্তাহে পুজো পড়ে যাচ্ছে। আগামী সপ্তাহে যখন আবার বসবো, আশা করি বসবো, তা সেই আগামী সপ্তাহে যদি বসি তখন সেটা কিন্তু পুজোটাকে ক্রস করে, দ্যাট মিনস হচ্ছে এই সপ্তাহে আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো রয়েছে। আপনারা প্রত্যেকে একেবারে সব নিশ্চিন্তে খুব ভালোভাবে আনন্দে কাটান, অবশ্যই কোভিড সতর্কতা মেনে। এইটুকু বলে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।